এই অনুষ্ঠানের উপস্থিত বন্ধুগণ, মা বোন ও সন্তান তুল্য যুবক, কিশোর ও শিশুরা, আজকের এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে আমার মতো একজন নগণ্য মানুষকে সভাপতি করে উদ্যোক্তারা যে আদৌ বিজ্ঞতার পরিচয় দেননি তা আপনারা যেমন বোঝেন আমিও বুঝি, এবং ওই উদ্যোক্তারাও যে বোঝেন না তা ভাববেন। আপনারা তো জানেন, মানে জানা উচিত, না জানলেও অন্তত বোঝেন যে এই ধরনের একটি অনুষ্ঠান তো নয়, যোগ্য অযোগ্য, সরকারি পেলা ছাড়া সম্ভব নয়। তা যারা সংগ্রহ করতে পারে তাদের বুদ্ধি যে বেশি, মানে বেশি বড় বা সেটাই, মানে সে ব্যাপারে তো কোনো সন্দেহের অবকাশ নাই। সরকারি টেকা হলো গো ভাগাড়ের মতো গন্ধ পেলেই পালিয়ে পালিয়ে শকুন ঝাঁপিয়ে পড়ে। এতগুলো শকুনের মাঝখান থেকে খিমসে কিছু বের করে আনা কম পরিচয়, ক্ষমতার পরিচয় নয়। এখন আপনারা প্রশ্ন করতেই পারেন যে এতগুলো বুদ্ধিমান লোক আমার মতো একজন ইয়েকে, শুধু ইয়েকে নয়, ইয়েকে সভাপতি করতে গেলেন কেন? যথার্থ প্রশ্ন। না, আমাকে তারা সভাপতি করতে চান নাই। হ্যাঁ, না না না, এতে অস্বস্তি পাবার কিছু নেই কারো। তারা সভাপতি করতে চেয়েছিলেন আমাদের ডুগরি আচার্যকে, আচার্যকে। এই দেখেন আমার এক বলদেব, সেই ছোটবেলা থেকে ডুগরিকে ডাকতে ডুগরি কখন যে ডুগরি শুনেন, এই ডুগরি কথার মধ্যে কিন্তু অন্য কোনো অর্থ খুঁজতে যাবেন না। হ্যাঁ, ডুগরি আচার্য, হ্যাঁ, আমাদের পঞ্চায়েত প্রধান। কি বলবো, কেবল তো প্রধানই নয়, অপ্রধানেরাও আজ সারাটা দিন দল করার কাজে এত ব্যস্ত যে সভাপতি হয়ে 2-3 ঘন্টা সময় নষ্ট করার মতো বাজে সময় তাদের নাই। আপনারা তো সচক্ষে দেখলেন, প্রধান অন্ততন্ত হয়ে এলেন, সঙ্গভঙ্গ পরিবৃত হয়ে। আজকাল সে আর দলবল ছাড়া চলতে পারে নেই। বলেন, এই বুঝি মাইক সিনে গড়গড় মিটিং এ বলতে গেলে সভাপতির অনুমতি লাগে তো নাকি? অনেক দিয়েও গ্রাহ্য করে না। দেখেন তো, বললো ফাইল নিয়ে চেপে ধুলো আর ধোঁয়া উড়িয়ে চলে গেল। প্রধান, এই হলো তার ব্যবহার। তারপর ওরা অনন্ত মাকালকে সভাপতি করতে চেয়েছিল। এইসব ব্যাপারে সে তো পাহাবাড়ি আছে, কিন্তু সে বেচারা বড়ই ঝঞ্ঝাটে পড়েছে। বলে, আপনারা তো জানেন যে তার একটি মাত্র কন্যা। কি বলবো, এই পুত্র কন্যা জন্মানোর সমস্ত রকম পথঘাট সে খুব পরিকল্পনা করে বন্ধ করে রেখেছিল বলেন, কিন্তু তার ভেতর দিয়ে মেয়েটি যে কি করে বেরিয়ে এলো সে এক বিষয়, অনন্ত নিজের কাছেও বোধ হয়। আমার পঞ্চম সন্তানের জন্মের পর আমার উপর সে এত দূর ক্ষুব্ধ হয়েছিল যে কথাবার্তা পর্যন্ত বন্ধ করে দিলে। হ্যাঁ, বাতিগ্রস্ত বলে, বাতিগ্রস্ত, কিন্তু হবে নাই বা কেন বলেন তো? সরকারি প্রচার শুনে তার মাথায় এ জিনিস হেঁটে গিয়েছে যে
জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে দেশের সমস্ত দুর্গতির কারণ। আচ্ছা, এই কথাটা আমরা একটু 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 গুরুত্ব দিয়ে ভাবেন, দিকে নেই উল্টো দিক থেকে ভাবেন, এই কথাটা একটু উল্টো দিক থেকে ভাবেন। জনসংখ্যা বৃদ্ধি এই দেশের সমস্ত দুর্গতির কারণ, এটা সরকারি প্রচার হয়েই চলেছে। কিন্তু একটু উল্টো দিক থেকে ভাবেন, আমরা যদি সরকার তার সমস্ত অযোগ্যতার দায় আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজে ধোয়া তুলসী পাতাটি হয়ে থাকতে চাইছে। এদেশে মানুষ এত গরিব কেন? জনসংখ্যা বৃদ্ধি। এদের এত জমি অনাবাদী কেন? জনসংখ্যা বৃদ্ধি। খনিজ সম্পদ অব্যবহার্য রইল কেন? জনসংখ্যা বৃদ্ধি। শিক্ষার এই দুরবস্থা কেন? ছেলে মেয়েরা বেকার কেন? পদঘাট নড়বড়ে কেন? বন্যা কেন? খরা কেন? কেন? সব কেন? এক উত্তর, জনসংখ্যা বৃদ্ধি। এই ভয়ঙ্কর অমানবিক প্রচার শুনতে শুনতে আপনার কখনো মনে হয় না যে আপনি একজন অনাকাঙ্ক্ষিত মানুষ এদেশে? আপনাকে কেউ চাইনি, আপনি একজন বাড়তি ফালতু লোক। আপনি জন্মেছেন বলি দেশের এই দুর্গতি। জানি সকলেরই হওয়ার কথা আমাদের। আসলে কি হচ্ছে জানেন? এই জনসংখ্যা বৃদ্ধি ফেরিয়ারদের কাছে যে মূল কথাটি আমরা জানতে চাইনি তা হলো জনসংখ্যা সঠিক কত হলে এদেশে প্রতিটি মানুষকে তারা সুখে স্বাচ্ছন্দ্যে রাখতে পারে। কত? 50 কোটি, 30 কোটি, 30 লাখ, 30 জন, কত? অথবা তারা বলুক যে 1970 কিংবা 60 কিংবা 47 15 আগস্ট দেশের যে জনসংখ্যা ছিল সেই পরিমাণ লোকে শিক্ষা, জীবিকা, বাসস্থান, চিকিৎসার সংস্থান তারা করে দেবে। বাকি লোক বাড়তি অনাকাঙ্ক্ষিত না হয় বিদেশি বলেই মনে করবো আমরা। আমাদের আনন্দ বেদনা, স্নেহ, মমতা, সম্পদে এদের কোনো অধিকার থাকবে না। আমরা মেনে নেব, ওই সব মেনে নেব। আপনারা যারা আজ এখানে আছেন, যারা আমার সমসাময়িক, আমার থেকে বয়োজ্যেষ্ঠ বা আমার পরের, আপনারা তো আপনাদের নিজেদের অভিজ্ঞতা দিয়ে বুঝেছেন যে জনসংখ্যা যখন শুধু 33 কোটি ছিল তখনও অনাহারে, বিনা চিকিৎসায়, খরা বন্যায় অকাতর লোক মরেছে। সেই দেখে কেউ কিন্তু একথাও বলেছিলেন যে ভারত মাতা যে হিমালয়ের দুর্গম চূড়ার উপরে শিলাসনে বসিয়া কেবলই করুণ সুরে বীণা বাজাইতেছেন, এ কথা ধ্যান করা নেশা করা মাত্র। কিন্তু ভারত মাতা যে আমাদের পল্লীতে পঙ্কশেষ পানা পুকুরের ধারে ম্যালেরিয়া জীর্ণ প্রিয়া রোগীকে কোলে লইয়া তাহার পুত্রের জন্য আপন শূন্য ভাণ্ডারের দিকে হতাশ দৃষ্টিতে চাইয়া আছেন, ইহা দেখাই যথার্থ দেখা। পল্লীর কথা না হয় বাদ দেওয়া গেল, এখন পল্লী গ্রামগুলোর দিকে তাকান দিব প্রয়োজন কি বলে আমরা বাদলা পোকার মতো এই শহরের নিয়ম আলোগুলোর দিকে ছুটে আসছি এবং মরছি। এবং যদিও ম্যালেরিয়া, প্লেহা এসব রোগ এখন প্রায় অতীত হয়ে গেছে, তবু ডেঙ্গুই বলুন আর ডিহাইড্রেশনই বলুন, বাচ্চা কাচ্চা, বুড়ো বুড়ি মরার জন্য কারো রাস্তায় কি আটকানো আছে? ওই জন্য 100 বছরেরও আগে রবি ঠাকুরের লেখা ওই কথা কটিয়ে এখনো কেমন সত্যি করে রেখে দেওয়া গেল। এসব কিছু ভুলে গিয়ে জনসংখ্যা বৃদ্ধি ফেরিওয়ালাদের কথাই মেনে নেব আমরা। হ্যাঁ, মেনে নেব আমরা, কিন্তু তার আগে আমাদের স্পষ্ট করে জানতে হবে যে কত লোকের দায় দায়িত্ব গ্রহণ করতে চায় ওরা।
জনসংখ্যা বৃদ্ধির ভিডিওটাতে যেখানে পাবেন প্রশ্নগুলো করেন। মনে রাখবেন, আমাদের ছেলে মেয়েদের পায়ের তলাকার মাটি কেড়ে নিতে চাইছে এরা। বোঝাতে চাইছে যে দায়িত্ব জ্ঞানহীন সম্ভবের পরিণাম তোমরা। আমাদের সন্ততিরা আমাদের টুটি চেপে ধরে যে কোনো সময় প্রশ্ন করতে পারে, কেন জন্ম দিয়েছিলে আমাদের? তার আগে আসেন সেই ফেরিবাদতে টুটি চেপে ধরি আমরা, বন্ধু পিতারা। আমরা এদের ছেড়ে দিতে পারি না। আমরা এদের দুঃখিত দুঃখিত মানে উত্তেজিত হয়ে পড়েছিলাম, সেজন্য দুঃখিত নই। আমার পাশের এই বন্ধুটি আমাকে জানালেন যে কোন অবস্থাতেই সভাপতি উত্তেজিত হতে পারেননি। হ্যাঁ, যদি আমি সত্যি উত্তেজিত হয়ে উঠি, যদি আপনাদের মনে হয় আমি উত্তেজিত হয়েছি, তাহলে আমার মার্জনা করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে কথা হচ্ছিল, হ্যাঁ হ্যাঁ, ওই অনন্তর কথা বলছিলাম। একটি মাত্র সন্তান, পৃথা, দেখতে শুনতে ভালো, শিক্ষিত, বিয়ে পাস। তার বিয়ে হলো বড় ঘরে, ছেলেও উপযুক্ত, মানে তখন তাই মনে করা হয়েছিল। পার্টি করে এবং ব্যবসা করে, অথবা ওই ব্যবসা করে এবং সেই জন্যই প্লাস পার্টি করে। তবে আজকাল এইসব নিয়ে কেউ মাথাটাতে গামায় না, কারণ এটা প্রায় প্রমাণিত করে ফেলা গেছে যে পার্টি করাও এক ধরনের ব্যবসা। ব্যবসা লাভ ক্ষতির খাতাটা সামনে রেখে চলাটাই যেমন নিয়ম, পার্টি করার জন্য তেমন একটা খাতা সামনে রাখতেই হয়। তখনই দেখা গেল এই পার্টির ব্যবসা লাভের করি ঘরে ওঠার সম্ভাবনা যথেষ্ট কম, এই পার্টি প্রায় ডুবতে বসেছে, তখন লাভ দিয়ে অন্য নৌকায় আর ও হাত বাড়িয়ে রেখেছি। এইসব আপনাদের অবশ্য আর বুঝিয়ে বলতে হবে না, কত 20-30 বছরে আপনারা তো নিহাত কম দেখেন যে, সামনে 10-20 বছর হচ্ছে কত কিছু দেবেন। হ্যাঁ, জানতে ছাড়া সেসব ছেড়ে আমরা বরং অনন্ত জামাইয়ের কথায় আসি। তা সেই পার্টি ব্যবসায়ী জামাইয়ের বিয়ের পরেই আসল স্বরূপ বেরোতে লাগলো। হ্যাঁ, আর 5,000, কাল 10,000, সবই ব্যবসায় আপনাদের মেয়ের ভবিষ্যতের জন্য। শেষতম দাবিটি 50,000-এর, এবং এটা সে চাইতেই পারে। ক্ষমতার মইবে ওর পার্টি যেমন যেমন উঠতেছে, অনন্ত জামাইয়ের দাবি থার্মোমিটারে পারদের মতোই তৎপর করে উঠতে শুরু করেছে, স্বাভাবিকভাবেই। কিন্তু অনন্ত বিব্রত এবং শঙ্কিত মনের এই অবস্থায় সভা পরিচালনা করা তো যায় না। অনন্ত তাই রাজি হয়নি। তো উদ্যোক্তারা তখন শফিকুল মাস্টারের কাছ থেকে কিছু বলছেন। আপনি সামনে থেকে কিছু বলছেন? হ্যাঁ, শুনে বসেন বসেন। সভাপতিকে আপনি না আমি? হ্যাঁ, আরে আপনি একজন উদ্যোক্তা হতে পারেন, কিন্তু সভাপতিকে? তাহলে চুপ করে বসুন, বসুন, কোনো কথা বলবেন না, চপ। হ্যাঁ, চারটে। তো এই শফিকুল মাস্টারকে তো জানেন, সাথেও নেই পাঁচেও নেই। এরকম লোকদেরই একটু ভালো মানুষ বলা হয় না, ওইটাও খায় টলাটো করে, সে যাতে টুকর খেলোয়াড় এরা নয়। মানে এরা এই যে ভাষণের মধ্যে বল নিয়ে ওঠা খেলোয়াড় নয়।
না আদবে খেলোয়াড়ই নয়। তবে চোর, সাধু, আসামি, বরিয়াদি, কংগ্রেস, কমিউনিস্ট, নকশাল, বিজেপি, তৃণমূল সকলের সঙ্গে তার বেশ কি বলবো, হ্যাঁ পুঁটি চাই। আসলে ভালো মানুষদের বিপদ হচ্ছে কারো মুখের উপরে কড়া করে বলতে পারে না তুমি হচ্ছে একটা আত্মহত্যা, কিংবা তোমার মতো সেগাল মুখ বদমাস ঘুমে আর দুটো পাওয়া যাবে না, এসব বলতে গেলেই তার মনে করে আচ্ছা এই লোকটা যদি কোনোদিন নিজেই নিজের শুধরাতে পারে, সেই জন্য সেই দিকেই যাওয়ার জন্য ওরে দুটো ভালো কথা বলি। শফিকুল মাস্টার তাই বলে, আর সবাই ভাবে এই লোকের শরীরে তো দেখছি কেঁচো রক্ত, তাইলে আর ওরে আর একটু খোঁচাই। শফিকুল মাস্টার কষ্টে মরমে মরে, কিন্তু ওই যে মানুষের ভালো হবার অনন্ত সম্ভাবনার কথাটা কিছুতেই ছাড়তে পারে না, সেজন্য বড় চুপচাপ, বড় একলা হয়ে বাঁচে। না আমাদের অবস্থা যে তার থেকে খুব ভালো তা আমি বলবো না। আমরাও কি আর এইরকম হারে বজ্জাত ঠকচাচিতে মোকাবিলা করার জন্য ছোটবেলা থেকে নিজেদের দাঁত নখ সানাতে সানাতে বড় হয়েছি? কিন্তু এখন মনে হচ্ছে সেরকম করলেই ভালো হতো, মাঝরাতে কামড়াতে না পারি অন্তত ভয় দেখাতে পারতাম। কিন্তু এখন সেদিন গিয়েছে, এখন আর নতুন করে এই অভ্যাস করে তোলার উপায়ও নেই, মনের ভিতরেও আর জোর পাই না। ওই জন্য হিসাবের লোক হিসেবে আমরা যে খুব মান্যতা পাই না সে আমরা জানি। তবে আমাদের কথা থাক এখন। হ্যাঁ, ওই শফিকুল মাস্টার সভাপতি হতে রাজি হয়েছিল বলে, মানে রাজি হওয়াটাই তার স্বভাব, কিন্তু শেষ পর্যন্ত তারই এক প্রাক্তন ছাত্র তার প্রাক্তন গুরুর সিদ্ধান্তটি ভেস্তে দিতে পেরেছিল। গতকাল রাতে কথা নেই বার্তা নেই শুরু হলো তার দাস্ত এবং ভেদভূমি। আসলে গুরুর থেকে ছাত্র গুরুতর হয়ে উঠলে এইরকমই ঘটে। আজ সকালেই বোঝা গেল শফিকুল মাস্টারকে দিয়ে আর সবার কাজ চালানো সম্ভব নয়। তখন উদ্যোক্তারা আমারে ধরে বসলেন, আমি হলাম তাই অগত্যা সভাপতি। এই কথাটা আপনাদের জানা থাকা ভালো। আমি কোনো বিষয়ে ঢাক ঢাক গুড় গুড় পছন্দ করি না। এখন মূল কথায় আসা যাক। বৃক্ষরোপণ, সামাজিক বনসৃজনের উপর আমাদের বক্তারা গম্ভীর সব আলোচনা করেছেন, খুব মনোযোগ দিয়ে সেসব কথা শুনেছেন আপনারা, মানে আমার অন্তত তাই ধারণা। না কেউ কেউ যে ঘুমননি তা নয়, ঘুমের দোষ কি বলেন, এইসব কথাই তো সরকারি প্রচার যন্ত্রে অষ্টপ্রহর শুনছি আমরা। এক কথা কাহা তখন শোনা যায় বলেন? হ্যাঁ, তাই হঠাৎ করে মনে পড়লো বুঝলেন, বলি তাহলে বলি এই 60-এর মাঝামাঝি আমাদের তখনকার মুখ্যমন্ত্রী ঘরে ঘরে টবেতে ধান চাষ করার পরামর্শ দিয়েছিলেন। হ্যাঁ, মনে আছে তো আপনাদের? কথাটা সাজিয়ে বললে বলা যায় যে নিজের খাদ্য নিজে ফলাও। আর আমার মনে হচ্ছে ও কথাটাই অন্যরকম করে বলা হচ্ছে এখন, নিজের অক্সিজেন নিজে উৎপাদন করো। সেই দিন আসছি যখন আমরা গাছগাছালির মাংসা গলায় ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছি, অফিস কাছারি করছি। এতদিন গরিব গুব্ব মানুষেরা শীতে কামড় এড়াবার জন্য আগুনের মাংসা নিয়ে ঘুরে বেড়াতো।
এখন মনে কি তোমার অক্সিজেনের চাহিদা তোমাকেই মেটাতে হবে, না পারলে হিটটা তুলে টিজে দাও। তোমার মৃত্যুর জন্য তোমার উৎপাদন অক্ষমতাকেই দায়ী বলে প্রচার করা হবে। আর প্রচার মাহাত্মের দুটো এটা আমরা মেনেও নেব। দেখছি প্রচার মাহাত্মের গুলো কি। ছোটবেলার কথা মনে পড়ছে, বুঝলেন? আপনাদেরও কারো কারো মনে পড়ার কথা। আমাদের এই ছোট্ট শহরে নদীর ওপারে ছিল মাইল মাইল সবুজের বিস্তার। শাল, শিশু, মহুয়া, শিরীষ, পলাশের সেই গহীন অরণ্য এখন স্মৃতি মাত্র। এখন সেখানে খাঁ খাঁ শূন্যতা। এই 20-30 বছরের ভেতর কারা যেন চেপে পুঁতে খেয়ে নিল আমাদের সেই অক্সিজেনের বিপুল ভান্ডার। কারা তারা? কারা? আমি অত্যন্ত জোর দিয়ে বলতে পারি এখানে আজ আমরা যারা এসেছি সেই বনের একটি গাছও তারা কাটেনি। হ্যাঁ 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 হ্যাঁ, সরস্বতী পুজোর সময় পলাশ ফুল পাড়তে গিয়ে কিছু ডালপালার ক্ষতি করেছে নিশ্চয়ই নিশ্চয়ই, কিন্তু গাছ নষ্ট করেনি কখনো। তাহলে সে গাছ খেলো কারা? এ দেশের সব সম্পদ যারা খেয়ে থাকে খেয়েছে তারাই। দেখেননি রাস্তার ধারে ধারে সেই কবে শেরশাহ রাজা কৃষ্ণচন্দ্রের আমলে লাগানো 250-300 বছরের আগেকার বিরাট বিরাট সব বৃক্ষরা আছে, ক্লান্ত ফটিকের ছায়া দিয়েছে। হাজার রকম পশু পাখি পোকামাকড়ের স্থায়ী আবাস হয়েছিল, মেঘ বৃষ্টি তৈরিতে সাহায্য করেছে, অকাতরে অক্সিজেন ছড়িয়েছে। উন্নয়নের যুক্তিতে কেমন সহজে সেই সব গাছ কেটে ফেটা হলো। যারা দূর হাতে তার গোড়া জড়িয়ে ধরে সেগুলিকে বাঁচাতে এগিয়ে এলো তারা হয়ে গেল উন্নয়ন বিরোধী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী, দেশদ্রোহী। একটা গাছ কেটে আমরা তো আর একটা গাছ লাগাচ্ছি। উন্নয়নবাদীদের এমন যুক্তিতে শুধু এটাই বলা যায়, আজকে ওই রকম একটি বিরাট মহিলিও কেটে ফেলে একটি গাছ হয়তো লাগানো যায়, কিন্তু এই শিশু চারাটি ওই বৃক্ষের মতো অবস্থায় আসতে কম করেও 150 বছর লাগে। ততদিনে প্রকৃতি পরিবেশের অবস্থাটা কোন ভয়ঙ্কর জায়গায় পৌঁছাবে জানা আছে? সেটা ভাবতে পারছেন? দেখবেন ওই উন্নয়নের প্রবক্তারা, বৃক্ষরোপণের উদ্যোক্তারা এই বিষয়ে টু শব্দটি করেন না। আর ওই উন্নয়নের লাভ কাটে বড় বড় ব্যবসায়ীদের সাঁই সাঁই গাড়ি ছোটে পয়সাওয়ালাদের অনেক কিসিমে গাড়ি চোখের পলক ফেলতে না ফেলতে বেরিয়ে যায়। আর 2 বছর পর সেই রাস্তা ভাঙি, আবার পিচ ঢালাই, আবার ভাঙা, আবার পিচ, কন্ট্রাক্টর ঠিকাদারদের ব্যাংকে জমতে থেকে টাকার বাহার। আর ওই উন্নয়নের রাস্তার ধারে দাঁড়িয়ে গরিব মানুষেরা অবাক হয়ে সেসব দেখে, আর খালি খালি খিদে পায়, আর হাঁপ ওঠে। আর একদিন হাসপাতালে বারান্দায় যেতে বিনা চিকিৎসায় মরে যেতে যেতে কোন রকমে বলে, বাবা উন্নয়ন কি তোর সামান্য খেলা। একটা কথা আপনারা ভেবে দেখবেন, এই কাঠের ঠিকাদার, বন বিভাগ, পুলিশ এবং রাজনৈতিক কর্তাদের দুষ্ট চক্র আমাদের অক্সিজেনের ভান্ডার ফর্সা করে দিয়েছে। আজ আবার তারাই ঢাক ঢোল পিটিয়ে বলছে গাছ লাগাও, গাছ লাগাও। সেটি উচ্চ থাকছে, তাহলে তো আমরা কাটি তোমরা লাগাও, আমরা কাটি তোমরা লাগাও। ওইসব কাঠ চোর, অক্সিজেন চোরদের জন্য গাছ লাগাতে হবে আমাদের। এমন এক মজার সময় যে চোরদের চুরি করার হক রয়েছে বলে মেনে নিয়েছি, মেনে নিতে বাধ্য করা হচ্ছে আমাদের। বছর বছর গাছ লাগাতে বাধ্য করা হচ্ছে আমাদের। আমরা বলছি যে আমাদের বুকের ভেতর থেকে যারা বাতাস কেড়ে নিল তাদের শ্বাস রুদ্ধ করে মারা হোক। অবশিষ্ট অক্সিজেনের ভাগ কিছুতেই আমরা দেব না ওদের, কিছুতেই না।
লোকেরা অধৈর্য হয়ে উঠেছে বলছেন। হ্যাঁ, বলতেন সত্যি সত্যি। তবে আছেন আছেন আমাদের স্মৃতিতে প্রথিত সেই বনানীর উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন করি আমরা। নমস্কার।